নাপাস করবে, যেখানে পাবে সেটা গুলি করবে। আল্লাহ এমনি এমনি বাঁচিয়ে রাখেনি, আর আমি খুব তাড়াতাড়ি আসবো। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে সাম্প্রতিক এক চাঞ্চল্যকর মোড়। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঘিরে দায়ের হওয়া একের পর এক আলোচিত মামলার পিছনে বেরিয়ে আসছে বিস্ময়কর সব তথ্য। তদন্তে উঠে আসছে এমন সব ভয়ঙ্কর অনিয়ম, সাজানো অভিযোগ এবং ব্যক্তিগত প্রতিহিংসার কাহিনী, যা শুধু বিচার ব্যবস্থাকেই প্রশ্নবিদ্ধ করছে না, বরং দেশের সাম্প্রতিক রাজনৈতিক আন্দোলনের নৈতিক ভিত্তিকেও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলেছে। সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি সামনে এসেছে রাজধানীর কদমতলী এলাকার একটি মামলাকে ঘিরে, যে মামলাটি প্রথমে দেশজুড়ে আলোড়ন তুলেছিল এবং শেখ হাসিনা সহ ৩১০ জনকে একযোগে আসামি করা হয়েছিল। সেই মামলাই এখন পরিণত হয়েছে বাংলাদেশের বিচারিক ইতিহাসের অন্যতম বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ মামলায়। ঘটনার সূত্রপাত গত বছরের ৬ আগস্ট। এস এম ইফতেখার উদ্দিন নাদিম নামের মাত্র ১৬ বছর বয়সী এক কিশোর আদালতে একটি মামলা দায়ের করে দাবি করে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ১৯ জুলাই কদমতলী এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে সে মাথায় গুলিবিদ্ধ হয়। এরপর অচেতন অবস্থায় তাকে থানায় হস্তান্তর করা হয় এবং শেখ হাসিনা দেশত্যাগ করার পর সে মুক্তি পেয়ে হাসপাতালে চিকিৎসা নেয়। তার এই বর্ণনা সামনে আসতেই রাজনৈতিক মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে নতুন করে ক্ষোভ, সমালোচনা এবং বিচার দাবির ঢেউ ওঠে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় মামলার কপি, তৈরি হয় উত্তেজনাপূর্ণ আলোচনা এবং ঘটনাটি তুলে ধরা হয় শেখ হাসিনা সরকারের কথিত দমননীতির আরেকটি উদাহরণ হিসেবে। কিন্তু তদন্তে নামার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, সংক্ষেপে পিবিআই, যা খুঁজে পায় তা যেন গোটা ঘটনাকেই উল্টে দেয়। পিবিআই তদন্তে প্রথমে দেখা যায় নাদিমের মাথার গুলি কোনো আঘাতের দালিলিক প্রমাণ নেই। যে হাসপাতালে চিকিৎসা নেওয়ার কথা বলা হয়েছিল সেই মেডিকেল বিশ্ববিদ্যালয় বা সংশ্লিষ্ট হাসপাতালে তার চিকিৎসার কোনো রেকর্ড পাওয়া যায়নি। নেই কোনো ভর্তি নথি, নেই কোনো মেডিকেল রিপোর্ট, এমনকি নেই কোনো জরুরি বিভাগের স্লিপ। এরপর তদন্তকারীরা ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করেন, কিন্তু সেখানেও নাদিমের উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি। আন্দোলনের দিন ও সময়ে সে আদৌ ঘটনাস্থলে ছিল কিনা তা নিয়ে সৃষ্টি হয় গুরুতর সন্দেহ। আর সেখান থেকেই সামনে আসে সবচেয়ে বিস্ফোরক তথ্য। পিবিআইয়ের তদন্তে উঠে আসে এই পুরো মামলার নীলনকশা তৈরি করেছিলেন কিশোর নাদিমের বাবা এস এম ইকরামউদ্দিন শিহাব। নিজের ব্যক্তিগত স্বার্থ, আর্থিক দেনা পাওনা এবং পারিবারিক প্রতিহিংসা মেটাতে তিনি নিজের ছেলেকে ব্যবহার করেছেন বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। তদন্তে জানা যায় মামলার ৩৩ ও ৫৩ নম্বর আসামির কাছ থেকে শিহাব ব্যবসায়িক সূত্রে প্রায় ৫৫ থেকে ৫৬ লাখ টাকা ধার নিয়েছিলেন। পাওনাদাররা টাকা ফেরত চাইতে শুরু করলে তাদের চাপ থেকে মুক্তি পেতে এবং আপোষ মীমাংসায় বাধ্য করতে তিনি তাদের রাজনৈতিক মামলায় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করেন। শুধু তাই নয়, তার ব্যক্তিগত পারিবারিক বিরোধও এই মামলার পিছনে বড় ভূমিকা রেখেছে বলে জানায় পিবিআই। স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের জেরে স্ত্রী পরিবারের সদস্যদের প্রতিও ছিল তার প্রবল ক্ষোভ। সেই আক্রোশ থেকেই নাদিমের আপন নানা, মামা, খালা ও খালুকেও মামলার আসামির তালিকায় ঢুকিয়ে দেওয়া হয়। আরও অবাক করা বিষয় হলো, যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের অনেকের সন্তানই জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিল। অর্থাৎ যারা বাস্তবে আন্দোলনের পক্ষের মানুষ, তারাই হয়ে গেছেন শেখ হাসিনার সহযোগী হিসেবে আসামি। এই তথ্য সামনে আসার পর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি কেবল একটি ভুয়া মামলা নয়, বরং বাংলাদেশে বিচার ও রাজনৈতিক কাঠামোকে ব্যবহার করে ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার এক ভয়ঙ্কর উদাহরণ। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা বা তার সরকারের বিরুদ্ধে যদি প্রকৃত অভিযোগ থাকে তবে অবশ্যই তা সুনির্দিষ্ট প্রমাণ ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচার হওয়া উচিত। কিন্তু ভুয়া অভিযোগ, সাজানো নাটক এবং কিশোরকে ব্যবহার করে শত শত মানুষকে আসামি করা কেবল বিচার ব্যবস্থাকে দুর্বল করে না, বরং প্রকৃত ভুক্তভোগীদের ন্যায় বিচারের পথও বাধাগ্রস্ত করে। পিবিআই ইতিমধ্যে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানিয়েছে, মামলার অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি। পাশাপাশি প্রয়োজনে মামলার বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এই এক মামলাই এখন প্রশ্ন তুলছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে যেসব হাজার হাজার মামলা দায়ের হয়েছিল তার কতগুলো প্রকৃত আর কতগুলো রাজনৈতিক সুযোগ সন্ধানী বা ব্যক্তিগত শত্রুতা থেকে করা। আইনজীবী মহল বলছে, রাজনৈতিক পালাবদলের পর গণহারে মামলা দায়ের নতুন কিছু নয়, তবে এবারে পরিস্থিতি ছিল নজিরবিহীন।
এক একটি মামলায় শত শত আসামি, অনেকের নাম অজানা, অনেকে ঘটনাস্থলেই ছিলেন না, আবার অনেকের বিরুদ্ধে অভিযোগের ভিত্তি ছিল কেবল রাজনৈতিক পরিচয়। এই বাস্তবতায় কদমতলীর ঘটনাটি যেন পুরো ব্যবস্থার একটি প্রতিচ্ছবি হয়ে উঠেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এ ধরনের ভুয়া মামলা যদি ব্যাপক হারে হয়ে থাকে তাহলে শুধু শেখ হাসিনা নন, শত শত সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী ও নিরীহ নাগরিকও হয়তো অন্যায়ভাবে মামলায় জড়িয়েছেন। এমন পরিস্থিতিতে এখন অনেকে বলছেন, একের পর এক মামলার ভিত্তি ভেঙে পড়ায় কার্যত সব মামলা থেকে চূড়ান্ত মুক্তির মতো পরিস্থিতি তৈরি হচ্ছে শেখ হাসিনার জন্য। কারণ যদি মূল অভিযোগগুলোর পিছনে সাজানো নাটক, ভুয়া সাক্ষ্য এবং রাজনৈতিক প্রতিহিংসার প্রমাণ মেলে, তাহলে বিচারিকভাবে এসব মামলা টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তবে এখানেই শেষ নয় বিতর্ক। প্রশ্ন উঠছে, একটি কিশোরকে দিয়ে এমন ভয়ঙ্কর মিথ্যা মামলা করানোর সাহস কোথা থেকে এলো? এর পিছনে কি শুধু একজন বাবার ব্যক্তিগত ষড়যন্ত্র, নাকি ছিল স্থানীয় রাজনৈতিক বা প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদত? অনেক বিশ্লেষকদের মতে এত বড় আকারে মামলা সাজাতে গেলে স্থানীয় রাজনৈতিক নেটওয়ার্ক, আইনজীবী মহল এবং প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততা ছাড়া তা সম্ভব নয়। ফলে এই মামলার নেপথ্যে আরো বড় কোনো চক্র কাজ করছে কিনা সেটিও এখন তদন্তের দাবি রাখে। এদিকে সাধারণ মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এতে প্রমাণিত হলো শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা বহু মামলা ছিল উদ্দেশ্য প্রণোদিত। আবার অন্যদের মতে একটি বা কয়েকটি ভুয়া মামলা সামনে এলেই সব অভিযোগ মিথ্যা হয়ে যায় না। তাই প্রতিটি মামলা পৃথকভাবে তদন্ত করে সত্য মিথ্যা নির্ধারণ করা জরুরি। তবে একটি বিষয় নিয়ে এখন প্রায় সবাই একমত, তা হলো বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধ ও ব্যক্তিগত শত্রুতার হাতিয়ার বানানো হলে শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্রই। যে বৈষম্যবিরোধী আন্দোলন দেশের তরুণ সমাজের অধিকার ও ন্যায় বিচারের দাবিতে শুরু হয়েছিল, সেই আন্দোলনের নাম ব্যবহার করে যদি ভুয়া মামলা, অর্থ আদায়, প্রতিশোধ পরায়ণতা ও ব্যক্তিগত হিসাব নিকাশ মেটানো হয়, তাহলে সেটি আন্দোলনের মূল চেতনাকে প্রশ্নবিদ্ধ করে। কদমতলীর এই ঘটনা তাই শুধু একটি মামলার ভুয়াতা নয়, এটি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক আইনি বাস্তবতার এক নির্মম প্রতিচ্ছবি। এখন সবার নজর আদালতের দিকে। পিবিআইয়ের চূড়ান্ত প্রতিবেদন আদালত গ্রহণ করলে মামলাটি আনুষ্ঠানিকভাবে খারিজ হয়ে যাবে এবং বাদী ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের অভিযোগে পাল্টা ব্যবস্থা নেওয়ার পথ খুলবে। তবে বৃহত্তর প্রশ্ন রয়ে যায়, এমন আরো কত নাদিম, কত শিহাব, কত সাজানো গল্প এবং কত নিরপরাধ মানুষ এই মামলা বাণিজ্যের শিকার হয়েছেন? বাংলাদেশ কি এখন সেই সব মামলার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্তের পথে হাঁটবে, নাকি রাজনৈতিক বাস্তবতার চাপে সত্য আবারও চাপা পড়ে যাবে? একটি বিষয় স্পষ্ট, কদমতলীর এই ঘটনা বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে থাকবে। কারণ এটি দেখিয়ে দিয়েছে বিচার ব্যবস্থার অপব্যবহার কতটা ভয়ঙ্কর হতে পারে, আর রাজনৈতিক উত্তেজনার সময় মিথ্যা অভিযোগ কত দ্রুত সত্য হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে। দেশ জুড়ে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যদি একটি মামলাই এতটা সাজানো হতে পারে, তাহলে বাকি মামলাগুলোর কতটুকু সত্য?